বীরভূমে গ্রেফতার আরো এক তৃণমূল নেতা। ভোট পরবর্তী হিংসা মামলায় ধৃত গণেশ ঘোষ। আরো একবার জানিয়ে রাখবো, বীরভূমে গ্রেফতার আরো এক তৃণমূল নেতা। ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার গণেশ ঘোষ। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, নির্দিষ্টটি কি কি কারণে, কি কি অভিযোগ তার বিরুদ্ধে, কি কারণে গ্রেফতার, কোথা থেকে গ্রেফতার? দেখো, বীরভূমের এই কাঁকড়তলা থানার পুলিশ স্থানীয় একজন তৃণমূল নেতা, তার নাম হচ্ছে গণেশ ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ 2021 সালের ভোট পরবর্তী হিংসায় কাঁকড়তলার ভবানীগঞ্জ গ্রামে এবং 2023 সালে গ্রাম পঞ্চায়েতের যে ভোট হয়েছিল তার ভোট পরবর্তী হিংসায় বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট, মারধর সহ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেই মামলাতেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই গণেশ ঘোষকে কিন্তু আজকে দুর্গাপুর আদালতে তোলা হবে। বেশ, মাথাভাঙায় আরো এক তৃণমূল নেতা গ্রেফতার। থানার সামনে মিষ্টিমুখ বিজেপি কর্মীদের। কি অভিযোগ তার বিরুদ্ধে, তার আগে আপনাদের আরো একবার জানাই, মাথাভাঙায় আরো এক তৃণমূল নেতা গ্রেফতার। থানার সামনে মিষ্টিমুখ বিজেপি কর্মীদের মারধর, ভাঙচুর, একাধিক অভিযোগ, আর সেই অভিযোগেই গ্রেফতার তৃণমূল নেতা। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, কখন গ্রেফতার করা হয় তাকে? বেশ, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তার আগে যে ছবি আপনারা দেখছেন, বিজেপি কর্মীদের মিষ্টি মুখ, মাথাভাঙায় আরো এক তৃণমূল নেতা গ্রেফতার। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, ঠিক কি কি অভিযোগ এই নেতার বিরুদ্ধে, কোথা থেকে গ্রেফতার করা হলো এই তৃণমূল নেতাকে? মাথাভাঙা শহর সংলগ্ন এলাকায় বাড়ি এই তৃণমূল নেতার, যেটা বিজেপির অভিযোগ যে এই তৃণমূল নেতা ভোট পরবর্তী হিংসা সহ বিজেপি কর্মীদের মারধর, বাড়িঘর ভাঙচুর, বেআইনি জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে এবং এই বিজেপি কর্মীকে পুলিশ গতকাল রাতে গ্রেফতার করে এবং এই গ্রেফতার করার পরে কিন্তু বিজেপি কর্মীদের কাছে এই খবর পাওয়া মাত্র তারা থানার সামনে ছুটে আসে। তারা উল্লাসে মেতে ওঠেন এবং মিষ্টিমুখ, একে অপরকে মিষ্টিমুখ করান। বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকদের একটাই দাবি, এই তৃণমূল নেতা যে এলাকায় ব্যাপক সন্ত্রাস করেছেন, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন, বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছেন, তাকে পুলিশ গ্রেফতার করেছে। সে গ্রেফতার হয়েছে, সেই খুশিতেই তাদের এই মিষ্টিমুখ ও উল্লাস। ওকে, অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা, দুই বাংলাদেশিকে গ্রেফতার জলঙ্গি থানার। 2 বছর আগে বাংলাদেশ থেকে কেরলে অনুপ্রবেশ। আরো একবার জানিয়ে রাখবো, অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা, দুই বাংলাদেশিকে গ্রেফতার জলঙ্গি থানা। ঠিক কোথা থেকে গ্রেফতার করা হলো জানার চেষ্টা করবো। প্রণব রয়েছে টেলিফোন লাইনে। প্রণব, দেখো, জলঙ্গি থানার বিশেষ তল্লাশি চালাচ্ছিল সেই সময় সাহেবরামপুরের টোটোর মধ্যে করে দুই বাংলাদেশিকে দেখে সন্দেহ হয়। এরপরে পুলিশ তাদেরকে জেরা করে জানতে পারে যে তারা বাংলাদেশি এবং তাদের বাংলাদেশে ফেরার চেষ্টা করছে এবং পুলিশের জেরায় তারা স্বীকার করে বছর 2 আগে তারা বাংলাদেশ থেকে কেরলে গিয়েছিল কাজ করতে এবং কাজ করে তারা এই জলঙ্গির সীমান্ত এলাকা দিয়ে পারাপারের চেষ্টা করছিল দালালদের হাত ধরে। এদের বাড়ি হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। মিলন মন্ডল এবং সুজন মন্ডল দীর্ঘদিন ধরেই কিন্তু তোমার কেরলের রাজমিস্ত্রির কাজ করত এবং তারপরে কিন্তু সে যখন ফেরার চেষ্টা করছিল তখনই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই তাদেরকে গ্রেপ্তার করে লালগোলার যে শেল্টার হোম রয়েছে সেখানে কিন্তু পাঠানো হয়েছে। এরপরই তাদেরকে পুষব্যাক করা হবে বাংলাদেশে। বেশ, বদলের বাংলায় জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স, বিশেষ নজর সীমান্ত সুরক্ষায়। 9 জেলায় কাঁটাতার বসাতে ইতিমধ্যে বিএসএফ কে 1024 একর জমি দিয়েছে রাজ্য সরকার। এক্সপোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স, বিশেষ নজর সীমান্ত সুরক্ষায়। 9 জেলায় কাঁটাতার বসাতে ইতিমধ্যেই বিএসএফ কে 1024 একর জমি দিয়েছে রাজ্য সরকার। এক্সপোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত বাংলাদেশ সীমান্ত অনেক জায়গাতেই কাঁটাতার নেই। এই সব জায়গায় এবার কাঁটাতারের বেড়া দেবে বিএসএফ।
9টা জেলায় প্রায় 172 কিলোমিটার অংশ জুড়ে 1024.75 একর জমি যা রাজ্য সরকারের তরফ থেকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হলো। তুমি জানো যে রাজ্যে নতুন সরকার আসার পরই রাজ্য মন্ত্রিসভার প্রথম যে বৈঠক, রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বলা হয়েছিল যে জাতীয় সুরক্ষা ফার্স্ট প্রায়োরিটি, এবং বছরের পর বছর এর আগের সরকারের কাছে বিএসএফ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বারবার ধরে জমি দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু জমি নানা কারণে দেওয়া হয়নি বা তারা জমি পাননি, যে কারণে অনুপ্রবেশের মতো সমস্যা নিয়ে বারবার ধরে কেন্দ্রের তরফ থেকে একাধিক দায়িত্বপূর্ণ ব্যক্তিরা তারা সরব হয়েছিলেন। এবং তুমি জানো যে গত সপ্তাহের শেষেই মুর্শিদাবাদ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি সেখানে মুর্শিদাবাদের প্রসঙ্গের কথা উল্লেখ করেন যে সেখানে সেই জেলাতে কিভাবে জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই কাজও কতটা দ্রুত গতিতে এগিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী নিজেই একটি হিসেব দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন মুর্শিদাবাদে সব থেকে বেশি জমি দেওয়া হয়েছে 337 একর, তারপরে উত্তর 24 পরগনায় 242 একরের কাছাকাছি, কোচবিহারে 135.33 একর, মালদাতে 176.78 একর, নদিয়াতে 95.11 একর, দক্ষিণ দিনাজপুরে 26.41 একর, দার্জিলিং এর ক্ষেত্রে 4.31 একর, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে 6.61 একর, জলপাইগুড়ির ক্ষেত্রে 2.17 একর। ফলে সব মিলিয়ে যেটা বলছিলাম প্রায় 172.6 কিলোমিটারের জন্য 1024.75 একর জমি তা রাজ্য সরকারের তরফ থেকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হলো। ভারত বাংলাদেশ সীমান্ত অনেক জায়গাতেই কাঁটাতার নেই, আর এইসব জায়গা এবার কাঁটাতারের বেড়া দেবে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের জন্য জমি দিয়ে মিলছে স্বস্তি, সুরক্ষা, খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। আমাদের খুবই ভালো লাগছে, কারণ চলনকারী যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে এটা রোখা যাবে তার কাটার মাধ্যমে। এখন নতুন সরকার এসেছে, আর কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি শীঘ্রই কাটাতারটা হয়ে যাবে মনে হচ্ছে। আমাদের যদি বেড়া কাটাটা হয়ে যায় তাহলে আমরা অনেক সুরক্ষিত থাকবো আর কি। কখনো চোরাচালান, কখনো অনুপ্রবেশ, কখনো আবার বাংলাদেশ থেকে এসে লুটপাট করে চলে যায় দুষ্কৃতীরা। বর্ডারের মানুষ জানেন কাঁটাতার না থাকলে ভয়ে রাতে জেগে থাকতে হয়। ভারত বাংলাদেশের অরক্ষিত সীমান্তে এবার বসবে কাঁটাতার, কাজও শুরু হয়েছে। এতে সীমান্ত এলাকায় স্বস্তি, স্বাধীনতার হাওয়া, ওপারের পাচারকারী দুষ্কৃতীদের উপদ্রব থেকে, ভয় থেকে মুক্তি। দেশভাগের সময় মালদা পূর্ব পাকিস্তানের অংশে পড়ে। এখানে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়। যখন 1947 সালে যখন ভারত হয়, মালদা ডিস্ট্রিক্টটাকেও নেওয়া হবে। পাকিস্তানের মধ্যে 3টা ডিস্ট্রিক্টকে মনে হয় নেওয়া হবে, কিন্তু এই জন্য আমাদের এখানকার যারা বিশিষ্ট ব্যক্তি ছিল ওরা বহু লড়াই করে 3 দিন পরে আমরা স্বাধীনতা পেয়েছি। শোনা কথা এগুলো আমাদের। এমন একটি জেলার প্রায় 33 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। রাজ্যে পালা বদলের পর এবার এই অংশে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। ওল্ড মালদার মুচিয়ায় নিজে থেকে এগিয়ে এসে জমি দিচ্ছেন মানুষ। আমি দাঁড়িয়ে রয়েছি মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত পুরাতন মালদহের মুচিয়া এলাকায়। ভারত বাংলাদেশের একদম সীমান্ত ঘেঁষা এই গ্রাম, এখানে বেশ কিছু এলাকা কিন্তু এখনো কাঁটাতার বিহীন। এই এলাকা দ্রুত কাঁটাতার হোক চাইছেন এলাকার বাসিন্দারা। আমরা চাই তা হয়ে যাক। এটা নতুন সরকার তো বলেছে হবে, হ্যাঁ, হলে খুব ভালো হয়। আপনারা আশা দেখছেন, খুশি? হ্যাঁ, আমরা খুব এটা হলে খুবই খুশি হবো আমরা। সুবিধা হবে কি, বাংলাদেশ থেকে যেটা আমাদের অনুপ্রবেশকারী আসতো সেটা হয়তো বাধা পাবে, তারপরে গরু পাচারটা যে হচ্ছে সেটা হবে না। দেশভাগের সময় পূর্ব পাকিস্তানের অংশ ছিল মুর্শিদাবাদ। 15ই আগস্টের 2 দিন পর মুর্শিদাবাদকে ভারতের অংশ বলে ঘোষণা করা হয়। মুর্শিদাবাদের প্রায় 42 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতার নেই। সেখানেই এবার কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে দেওয়া হয়েছে প্রায় 39 একর জমি। মাঝে মধ্যেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে চুরি, ডাকাতি, জমির ফসল এবং পাচারের কাজ করত, এবং এই এলাকার মানুষের জীবন অতি কষ্টে কাটত। কিন্তু নতুন সরকার আসার পরেই ফেন্সিং দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছুটা হলেও ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সীমান্তে কাঁটাতার দেওয়া হোক
বর্ডারের মানুষরা চেয়েছেন বহুদিন ধরে, অবশেষে মিলেছে ভরসা, স্বস্তি। আমাদের খুবই ভালো লাগছে, কারণ চালানকারী যেভাবে উদ্বুদ্ধ হয়েছে তাতে এটা রোখা যাবে তার কাটা দেওয়ার মাধ্যমে, এবং অনুপ্রবেশকারীও খুব যেহেতু ভারতে প্রবেশ করছে সেটা বন্ধ হবে। দেশভাগের সময় নদিয়াও ছিল পূর্ব পাকিস্তানে। 18ই আগস্ট ভারতের অংশ বলে ঘোষণা করা হয়। নদিয়ার সীমান্তের একটা বড় অংশে কাঁটাতার নেই, সেই কাঁটাতার বসানোর জন্য অনেকেই জমি দিয়েছেন। বানপুর মাটিয়ারি এলাকার বিজয়পুর সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা, আমার ঠিক বাঁদিকে যেখানে রয়েছে নতুন করে সীমান্তে কাঁটাতারের কাজ চলছে। এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, কয়েক পুরুষ ধরে বসবাস করছেন, তারা অনেকেই জমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন এবং সেই জমির উপরেই নতুন করে কাঁটাতারের কাজ শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এখানকার বাসিন্দারা খুশি। আমাদের এখানে গেদে মৌজায় প্রায় 3 কিলোমিটার কাঁটাতার এখনো বাকি আছে, হয়নি। তা আগের সরকার একটু ঢিলেমি ছিল, জমিটা একটু হস্তান্তর করতে ডিস্টার্ব ছিল। এখন নতুন সরকার এসেছে, আর কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি শীঘ্রই কাঁটাতারটা হয়ে যাবে মনে হচ্ছে। হয়ে গেলে আমরাও খুব নিরাপত্তার দিক থেকে খুব ভালোভাবে এখানে থাকতে পারবো। জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি, পাশেই বাংলাদেশ। সীমান্ত এলাকার প্রায় 19 কিলোমিটার অংশে কাঁটাতার নেই, সেখানে কাঁটাতার বসানোর জন্য জমি দিয়েছে প্রায় 65টি পরিবার। ইতিমধ্যেই এখানে ল্যান্ড ডিমার্কেশনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এই এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই এলাকায় কাঁটাতারের বেড়া হলে পরে শুধু তাদের নিরাপত্তা বা দেশের নিরাপত্তা নয়, একটি দীর্ঘদিনের সমস্যাও মিটে যাবে। এই দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, এই সমস্যাটা ইতিমধ্যে মিটে গেছে। এখানকার মানুষ তার কাটার বেড়া বর্ডারের বাড়িঘর রেখে যখন দিচ্ছে, তখন আনন্দের সহিত সবাই জমির এনওসি দিয়ে দিচ্ছে, মাপযোগ্য হয়ে গেছে, পিলারিংও হয়ে গেছে। কোচবিহারের প্রায় 100 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই, সেখানে কাঁটাতার বসানোর জন্য জমি দিয়েছেন অনেকেই। সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং স্বেচ্ছায় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ জমি দান করেছে। তারা যেটা জানাচ্ছেন, রাষ্ট্রের সুরক্ষা সবার আগে, রাষ্ট্র সুরক্ষিত থাকলে তারাও সুরক্ষিত থাকবেন। ইতিমধ্যে এই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে সরকার, যার ফলে খুশি কোচবিহারের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। আমরা দিয়েছি কেন, আমার সুরক্ষা থাকার জন্য দিয়েছি, এবং যে ওদের যে বাংলাদেশি লোক আছে এবং আমরা আবার সুবাদ করি, ও ফসল নষ্ট করে দেয়। হ্যাঁ, রাত্রিবেলা তো কত ফসল নষ্ট করে যায়। আমাদের যদি বেড়া কাটাটা হয়ে যায়, তাহলে আমরা অনেক সুরক্ষিত থাকবো আর কি। নিউজ 18 বাংলা। দেশের সুরক্ষায় নজর, সীমান্তে নজর। সীমান্তে স্বস্তি, বসছে কাঁটাতার। দেশের সুরক্ষায় জমি দিতে তৈরি বাসিন্দারা। আমরা খুব আনন্দিত, কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। তো একটাই আবেদন, যে 150 মিটার দূরে, বর্ডার থেকে 150 মিটার দূরে আসলে খুব সুন্দর হয়। তার কাটা এখনই বসে গেলে এখনই আমাদের সুন্দর হয়ে যায়। এখন অনেক ভয়, আমাদের মাঠে ক্ষেত আছে, পাট আছে, সব বাংলাদেশের লোক গরু টরু চুরিকে নিয়ে চলে যায়। আমরা কিছু বলতে পারি না, রাত্রে ঝামেলা করে কখন কি হয়ে যায় বলা মুশকিল। আমরা ফেন্সিং এর পক্ষে। আমরা এতদিনে কেন এখানে এরকম কাঁটাতার দিতে পারা যায়নি কেন? সরকার করেনি, অনুমতি দেয়নি, হয়তো করেনি। বছরে কোনোদিন সরকার আপনাদের সাথে কথা বলতেও আসেনি? না, আমাদের সঙ্গে বলতে আসেনি। আমরা এটা দিয়ে জমি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা, আপনারা চাইছেন যে বাংলাদেশ যেন এতটুকু জমি না পায়? হ্যাঁ, আমরা ওটাই চাইছি, বাংলাদেশের লোক যাতে এইদিকে না আসতে পারে, আর আমরা যাতে আবার সুবিধাভাবে এইদিকে করতে পারি। জলঙ্গি বিধানসভার মধ্যে সীমান্ত গা লাগোয়া এই সরকারপাড়া গ্রাম। এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যার জেরে এখানকার মানুষজনকেও কিছুটা হলেও ভয়ের মধ্যে দিন কাটাতে হয়েছে। আর জমি দেওয়ার প্রসঙ্গেও তাদের যে অতীতেও কোনো আপত্তি ছিল না, সেই প্রসঙ্গের কথাও তারা বারবার ধরে উল্লেখ করেছেন। তবে তাদের একটাই শর্ত, যেখান থেকে কাঁটাতারের বেড়া দেওয়া হোক, তাতে যেন ভারতের মধ্যে থাকা সমস্ত জমি ব্যবহার করার সুযোগ পাওয়া যায়। তবে নিরাপত্তার স্বার্থে, জাতীয় সুরক্ষার স্বার্থে তারা জমি দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছেন। সীমান্তে পরিদর্শনের ডিজি বিএসএফ, সীমান্তে নিরাপত্তায় কড়া নজর।
ডিজি প্রবীণ কুমার তিনি নিজে গত 11ই জুলাই থেকে 14ই জুলাই এবং প্রতিদিন তিনি এই প্রত্যেকটা যে সীমান্তবর্তী জায়গা রয়েছে সেখানে গিয়ে কিন্তু নিজে পরিদর্শন করছেন এবং যেরকম আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে এক্সক্লুসিভ তার ছবি। সুন্দরবন যে এলাকা আছে সেই সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা, সেই সমস্ত জায়গায় গিয়ে তিনি দেখেছেন যে কিভাবে কাজ হচ্ছে এবং কতটা কাজ এগিয়েছে। মুখ্যমন্ত্রী তিনি টুইট করেছেন যে 1000 একরের বেশি জমি দিয়ে দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলায় প্রথম চ্যানেল যারা পৌঁছেছিল এই সীমান্তে, সেটাও আমরা দেখিয়েছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে খুলনা প্রহারী যারা রয়েছে তাদের সঙ্গে তিনি বিশেষ বৈঠক করেছেন এবং এই বিভিন্ন জায়গায় পরিদর্শন করবেন। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা, ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। হাইকোর্টের নির্দেশে আজ কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। কি নির্দেশ দেওয়া হয়েছিল? হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আজই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন যাবেন, কি পরিকল্পনা তার জানার চেষ্টা করবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশের পরবর্তী ক্ষেত্রে আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধাননগর যে আদালত সেখানে কিন্তু আসবেন, এমনটাই খবর। দুপুর 12টার মধ্যে তাকে সেখানে হাজির হতে হবে। তার কারণ বিধানসভা ভোটের আগে দেখা গেছিল যে তিনি একাধিক মন্তব্য করেছিলেন, রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে, এই যে মন্তব্য করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। 5ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় প্রথম অভিযোগ দায়ের করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় 5টি ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় 11ই জুন বিধাননগর সাইবার ক্রাইম থানায় যে অভিযোগ হয়েছিল সেই মামলার কিন্তু পরবর্তীকালে তদন্তভার নেয় সিআইডির পক্ষ থেকে। 17ই জুন তিনি প্রথম সিআইডি দপ্তরে গেছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে ডিজে মামলার কণ্ঠস্বরের নমুনা তার সংগ্রহ করতে এমনটা বলা হয়েছিল। 30শে জুন বিধাননগর আদালতে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার যে কণ্ঠস্বর সেটা পরীক্ষার জন্য তলব করা হয়েছিল, তিনি হাজিরা দেননি। 8ই জুলাই দেখা যায় যে নির্দেশ দেওয়া হয়, তিনি সেদিনের মধ্যে 10ই জুলাইয়ের মধ্যে হাইকোর্ট নির্দেশ দেয় তাকে ইতিমধ্যেই হাজিরা দিতে হবে এবং কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। কিন্তু বারবার তিনি দেখা গেল হাজিরা এড়িয়ে যায়। এর পরবর্তী ক্ষেত্রে পরপর 3বার হাজিরা এড়িয়ে গেলেও বলা হয় যে আজকে অর্থাৎ 15ই জুলাই দুপুর 12টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে মন্তব্য, যে মন্তব্য তিনি করেছিলেন ভোটের আগে 3টি জনসভা থেকে একাধিকবার লক্ষ্য করে গেছিল যে তিনি বলেছিলেন এই ডিজে রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে 4 তারিখের পরে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন সিআইডি দপ্তরে, কিন্তু কোনোভাবে গলার যে কণ্ঠস্বরের নমুনা সেখানে তিনি সহযোগিতা করছিলেন না। প্রতি এক্সপার্টরা আসছিল, প্রত্যেকবার যখন ডাকা হয় তারা ফিরে যাচ্ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একবারও আসেননি। সেই মন্তব্যে আদালতে বারবার যখন যাচ্ছিল, কলকাতা আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় আজকে দুপুর 12টার মধ্যে ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার যে কণ্ঠস্বরের নমুনা সেটা কিন্তু দিতে হবে। ইতিমধ্যেই বলা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 12টার মধ্যে তিনি আজকে বিধাননগর যে আদালত, এসিজিএম আদালত সেখানে আসবেন এবং তার গলার নমুনার কণ্ঠস্বর পরীক্ষা করা হবে। তার কারণ হিসেবে দেখা যাবে এক্সপার্ট থেকে শুরু করে এফএসএল টিম তারা উপস্থিত থাকবে, সিআইডি আধিকারিক তারা উপস্থিত থাকবে এবং ম্যাজিস্ট্রেটের সামনেই এই গলার কণ্ঠস্বরের নমুনা কিন্তু পরীক্ষা করা হবে বলে এমনটাই একটি খবর। বেশ, নজর থাকুক। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা। ভোট প্রচারের ঠিক কোন মন্তব্যের জন্য বিতর্কে অভিষেক, শুনুন। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে কড়ায় গন্ডায়। সালটা ছিল 2007 আর তারিখ 21শে নভেম্বর। কলকাতার রাস্তায় নামে সেনা। কি ঘটেছিল 21শে নভেম্বর? তসলিমার বিরুদ্ধে প্রতিবাদে হিংসা, পুলিশকেও আক্রমণ করা হয়, প্রতিবাদের সামনে মাথা নোয়ায় প্রশাসন। তসলিমা নাসরিনের যে ঘটনাটা 2007 সালে ঘটেছিল নভেম্বর মাসে, সেদিন যেটা আমরা দেখেছিলাম সেটা খুব এখনো বলতে গেলে আমার খুব রোমহর্ষক মনে হচ্ছে ঘটনাটা। পাকসাকাশ, এজিসি বোস রোড, মূলত এই অঞ্চলগুলোতে
ব্যাপক হারে গোলমাল হয়েছিল। তাই তসলিমাকে শহর থেকে বের করে দিতে হবে, তাকে দেশ থেকে বের করে দিতে হবে, তার বই ব্যান করতে হবে, ইত্যাদি ইত্যাদি। অদ্ভুত ব্যাপার যে সেই সময় সরকারের বামফ্রন্ট বুদ্ধদেব ভট্টাচার্যের মতন একজন সাহিত্যপ্রেমিক, খানিকটা মুক্তমনা আমরা জানতাম মানুষ, তিনিও কিন্তু এই যে পাবলিক ডিম্যান্ড যেটা উঠলো সেই ডিম্যান্ডের কাছে মাথা নিচু করলেন এবং এই বইটা লেখা বাংলায়। এবং যারা রাস্তায় সেদিন দাঁড়িয়ে দাঙ্গাটা করলো, চোখের সামনে দেখেছিলাম, কংগ্রেসের এক নেতা ছিলেন ইদ্রিস আলী, তিনি ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, পরে মন্ত্রীও হয়েছিলেন। এরা যখন দাঙ্গাটা করলো, ওখানে যারা যারা সেই দাঙ্গায় পার্টিসিপেট করেছিলেন অল আর নন বেঙ্গলিস, এবং তারা কখনোই এই বাংলা বইটি পড়ে, অর্থাৎ দ্বিখণ্ডিত পড়ে তারা যে কোনো রকম প্রতিক্রিয়া দেখিয়েছে এরকম ঘটনাটা নয়। এবং ইদ্রিস আলী ওইখানে দাঁড়িয়ে সেই দাঙ্গায় আমরা চোখের সামনে দেখেছিলাম পরের পর গাড়ি, কিভাবে গাড়ি ভাঙচুর আর গাড়িতে আগুন লাগানো, পুলিশ প্রায় অসহায়ের মতন অবস্থা, পুলিশকেও আক্রমণ করা হয়েছিল। তা না হলে কলকাতা শহরে সেনা নামা আমি এর আগে দেখিনি। 92 সালে ঘটনাটা একটা অন্যরকম, ভায়োলেন্সটা হয়েছিল মারাত্মক।